আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস হচ্ছে গণিতের খুব গুরুত্বপূর্ণ একটি শাখা এবং আমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট অধ্যায়টি বেশ ভালোভাবে শেষ করেছি। তো আজকে আমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ নিয়ে আলোচনা করতে চাই। তো যে জিনিসটা আমাদের শুরুতে করতে হবে সেটা হচ্ছে যে লিমিট হিসেবে অন্তরজ বা মূল নিয়মে অন্তরজ, এটা দিয়ে আমাদের মেনলি আসলে শুরু করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তো চলো আমরা শুরু করি লিমিট হিসাবে অন্তরজ। মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট হিসেবে অন্তরজ কাকে বলে এই বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে যে অন্তরজ আসলে কি। অন্তরজ বলতে আমরা কি বুঝি তার আগে আমাদের অন্তরজ বোঝার আগে আমাদের দুইটা বিষয় খেয়াল করতে হবে। যে সেটা হচ্ছে যে কার অন্তরজ, দুইটি বিষয়, কার অন্তরজ একটা কোশ্চেন, দুইটি বিষয় আমাদের খেয়াল করতে হবে। কার অন্তরজ আমরা করছি এবং কার সাপেক্ষে আমরা করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে y ইজ ইকুয়াল টু fx, x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক। যেটা করতে হবে যে স্বাধীন চলকের সাপেক্ষে সবসময় স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরজ করতে হবে। স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরজ। অন্তরজ মানে হচ্ছে ddx, এই বিষয়ে আমি পরে আলোচনা করছি তোমাদের মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে কার অন্তরজ আমাদের এখানে, যদি y ইজ ইকুয়াল টু fx হয় তাহলে কার অন্তরজ আমরা করছি বলো? y এর কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। যদি y ইজ ইকুয়াল টু fx হয়, যদি p ইজ ইকুয়াল টু ফাংশন অফ q হয় তাহলে কার সাপেক্ষে? সেটা আমরা কিভাবে লিখব? এটাকে y এর অন্তরজ কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? d dx কার সাপেক্ষে? কার অন্তরজ? y। এটাও কি হবে? d dq কার অন্তরজ? p। তখন এটাকে আমরা কি লিখব? dp dq। এটা আমরা পরে আলোচনা করব যে dy dx বলতে কি বোঝায়, বা d dx অফ y বলতে কি বোঝায়, d dx অফ y বা d dq অফ p, এই জিনিসটা আমরা পরে আলোচনা করছি। তো যেটা আমাদের করতে হবে যে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক সেটা সিলেক্ট করে যে স্বাধীন চলকের সাপেক্ষে আমাদের অধীন চলকের অন্তরজ করতে হবে বা ডেরিভেটিভ করতে হবে। অন্তরজ মানে হচ্ছে ডেরিভেটিভ। অন্তরজ এবং অন্তরীকরণ এক জিনিস নয়। অন্তরীকরণ হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া, আর অন্তরজ হচ্ছে আমাদের নির্ণীত ফল। মাই ডিয়ার স্টুডেন্ট, তো y ইজ ইকুয়াল টু fx যদি হয়, যদি y ইজ ইকুয়াল টু fx হয় তাহলে অন্তরজটা আসলে কি? মূল নিয়মে অন্তরজ কি বা মূল নিয়মে অন্তরজ আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে আসলে অন্তরজ কি। অন্তরজ হলো যদি y ইজ ইকুয়াল টু fx হয়, তবে যেহেতু এখানে আমাদের এটা হচ্ছে স্বাধীন চলক সেটা আমরা জানি, আর ওয়াইটা হচ্ছে অধীন চলক, তাহলে আমরা কি লিখব? তবে x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনের ক্ষুদ্রতম হারকে কার অন্তরজ বলো? y এর অন্তরজ। y এর অন্তরজ বা ডেরিভেটিভ
বা ডেরিভেটিভ বলে। ইহাকে আমরা কি দ্বারা প্রকাশ করব মাই স্টুডেন্ট? ইহাকে ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স অফ ওয়াই আমরা কি পড়বো? এটাকে ডি ডিএক্স অফ ওয়াই, ইহাকে বা আমরা সংক্ষেপে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা প্রকাশ করি, এটা আমরা লিখতে পারি, মুখ উচ্চারণ করতে পারি। ইহাকে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু আমাদেরকে যখন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে যে ডিওয়াই ডিএক্স দ্বারা কি বোঝায়, এটা আমরা কিভাবে রিডিং করবো মাই ডি স্টুডেন্ট? রিড এস ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স অফ ওয়াই। মাই ডি স্টুডেন্ট, এখানে খেয়াল করো যে কার সাপেক্ষে আমরা ইউজ করছি এখানে? এক্স এর সাপেক্ষে। কার? ওয়াই এর পরিবর্তনের হারকে ওয়াই এর অন্তরজ আমরা বলছি। তাহলে সাপেক্ষেটা কার? এক্স এর সাপেক্ষে, মানে স্বাধীন চলকের সাপেক্ষে আমাদের কাজটা করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অন্তরীকরণটা কি মাই ডি স্টুডেন্ট? অন্তরীকরণটা কি একটু নোট করে রাখো। যে পদ্ধতিতে অন্তরজ, যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয় তাকে অন্তরীকরণ বলে, এবং নির্ণীত ফলাফলকে আমরা কি বলবো? অন্তরজ বলবো, অন্তরজ বলে। তো এই জিনিসটা কি? তাহলে অন্তরীকরণ হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া, হ্যাঁ, এই যে একটা সিস্টেম, আর রেজাল্টটা হচ্ছে আমাদের অন্তরজ। অন্তরীকরণটা কি? অন্তরীকরণটা হচ্ছে একটা প্রসেস, আর অন্তরজটা এটা হচ্ছে রেজাল্ট, নির্ণীত ফলাফল বা আউটপুট। তার মানে হচ্ছে আমি যদি কোন একটা ফাংশন এখানে ইনপুট করি, ইনপুট ফাংশনটা কি? y is equal to fx, এটাকে প্রসেস করে অন্তরীকরণকে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কি দ্বারা প্রকাশ করব বলো? ddx। ddx টাই হচ্ছে প্রসেস। এটাকে প্রসেস করে বা ddx করে আমরা যে রেজাল্টটা পাবো, যে আউটপুটটা পাবো, নিশ্চয়ই ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। আউটপুট অপর একটি ফাংশন, এটা হচ্ছে প্রথম ফাংশন, এটা হচ্ছে অপর একটি ফাংশন। এই প্রসেসটাকেই বলা হচ্ছে অন্তরীকরণ। আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অন্তরজ বা রেজাল্ট। আর অন্তরজকে আমরা কি দ্বারা প্রকাশ করি মাই ডিয়ার স্টুডেন্ট? এই অন্তরজকে আমরা প্রকাশ করি ইহাকে ddx অফ ওয়াই, ddx অফ ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে যদি y is equal to fx হয়, তাই এখানে আমরা অপর একটা ফাংশন পাবো, সেটা হচ্ছে কি? gx। তাহলে আমরা আসলে কি পাচ্ছি আউটপুটে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমরা প্রসেসটা কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? ddx অফ ওয়াই, সেখানে আমরা কি পাচ্ছি? dy dx বা ddx অফ ওয়াই, এটাই হচ্ছে আমাদের gx বা অপর একটি ফাংশন। অর্থাৎ এখানে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাচ্ছি? এই y is equal to fx ফাংশনের অন্তরজ পাচ্ছি, রেজাল্টটা আমরা এখানে পাচ্ছি। তাহলে এটা ইনপুট, এটা হচ্ছে প্রক্রিয়া, আর এটা হচ্ছে আউটপুট। আশা করি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট। এখন লিমিট হিসাবে অন্তরজ তো আমরা বুঝলাম যে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। সংক্ষেপে অন্তরজটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? অন্তরজটা হচ্ছে x এর পরিবর্তনের সাপেক্ষে, এটা উপরে লিখেছি, x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এখন
এটা হচ্ছে অন্তরজ। তো লিমিট হিসেবে অন্তরজ, তার মানে লিমিটের একটা বিষয় থাকবে, তাই না? লিমিটের বিষয় যেখানে থাকবে সেখানে অবশ্যই ক্ষুদ্রতম বা জিরোর কাছাকাছি একটা বিষয় আমাদেরকে অবশ্যই ধরতে হবে। লিমিট হিসেবে অন্তরজ। অন্তরজ হচ্ছে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এখন যেহেতু লিমিট কথাটা আসছে, তাহলে আমাদেরকে অবশ্যই ক্ষুদ্রতম জিনিস নিয়ে আলোচনা করতে হবে। মাই স্টুডেন্ট, তার আগে আমরা একটু নোট লিখি। একটা নোট লিখো মাই স্টুডেন্ট। ধরো এটা একটা কার্ভ, এটা একটা বক্ররেখা, সেটা হচ্ছে y is equal to fx, এবং দুইটা খুব কাছাকাছি বিন্দু p এবং q, দুইটা খুব কাছাকাছি বিন্দু। মাই স্টুডেন্ট, কাছাকাছি বিন্দু বা বিন্দু বলতে আমরা কি বুঝি মাই স্টুডেন্ট? বিন্দু বলতে আমরা বুঝি যে ভুজ একটা থাকবে, ভুজের একটা অংশ থাকবে, কোটির একটা অংশ থাকবে। এখন এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, আর এখানে একটা বিন্দু p, x y, এতটুকু অংশ হচ্ছে আমার x আর এতটুকু অংশ হচ্ছে y। তো y is equal to কি মাই স্টুডেন্ট? fx। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? p x y এর বদলে আমরা কি লিখব? fx। তাহলে আমাদের ভুজটা হচ্ছে x, ওটিকে আমরা y দ্বারাও প্রকাশ করতে পারি বা fx দ্বারাও প্রকাশ করতে পারি। এই y এর মানটাই হচ্ছে আমাদের কোটি, এতটুকু হচ্ছে আমাদের fx। অনুরূপভাবে যদি এরকম কোনো বিন্দু হয় যে ধরো এটার স্থানাঙ্ক হচ্ছে কিউ, ভুজ হচ্ছে এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, তাহলে এটার কোটি কি হবে মাই স্টুডেন্ট? কোটি হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ, ফাংশন অফ এক্স প্লাস এইচ। এখন এইচটা কি? এইচটা হচ্ছে ক্ষুদ্রতম একটা সংখ্যা। এখন আমরা একটু লিমিট হিসেবে অন্তরজ ব্যাখ্যা করতে চাই। লিমিট হিসাবে অন্তরজ, ধরি পি এবং কিউ দুটি কাছাকাছি বিন্দু। যেহেতু আমাদের এখানে লিমিটের কথা আসছে, কাজে আমাদের এখানে অবশ্যই কাছাকাছি বিন্দুর দুটো কাছাকাছি বিন্দু নিতে হবে, খুব কাছাকাছি, যেখানে প্রায় ডিস্টেন্সটা প্রায় শূন্য বলা চলে। মাই স্টুডেন্ট, কিরকম? ধরো এখানে আমরা এক্স অক্ষ দিচ্ছি, এটা আমি চিত্রের সাহায্যে একটু পরে ব্যাখ্যা করব। ওয়াই অক্ষ দিচ্ছি মাই স্টুডেন্ট। এখন যদি এরকম হয় যে এটা হচ্ছে y is equal to fx, একটা বক্ররেখা। এখানে ধরো p একটা বিন্দু যার স্থানাঙ্ক x, আর কোটিটা আমি একটু আগে কি দেখিয়েছি মাই স্টুডেন্ট? x। ভুজ যদি x হয়, কোটিটা হবে ফাংশন অফ x। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক আমরা নেই x একটা, ফাংশন অফ x একটা। আমি এটি একটু বড় করে রাখি মাই স্টুডেন্ট, একটু বড় করে আমি আঁকি, আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ধরো পি বিন্দু এক্স এফ এক্স, এবং এখানে ধরো কিউ বিন্দু, আর এই ফাংশনটা হচ্ছে আমাদের যে কোনো একটা বক্ররেখা, যে কোনো ফাংশনের আমরা ছবি আঁকলাম কিউ। এখানে হচ্ছে এক্স প্লাস এইচ, ফাংশন অফ এক্স প্লাস এইচ। এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। তার মানে আমাদের এই এতটুকু হচ্ছে আমাদের এফ এক্স ওয়াই এর অংশটা, আর এতটুকু অংশ হচ্ছে আমাদের এফ এক্স প্লাস এইচ, এফ এক্স প্লাস এইচ। খুব কাছাকাছি দুইটি বিন্দু, এবং আমরা যদি এখান থেকে লম্ব আঁকি এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, এখানেও আমি
লম্ব আঁকলাম, এবং লম্ব আঁকার ফলে আমাদের এখানে যে এক্স, এই অংশটা হচ্ছে এক্স, আর এটা বুঝতেই পারছো এফ এক্স, তাহলে এই স্থানাঙ্কটা হলো, আর এটা হচ্ছে এইচ, এতটুকু অংশ কত আমাদের এইচ। তাহলে এখানে আমাদের এক্স এর মানটা কত, ভুজের মানটা কত, এক্স প্লাস এইচ। মাই স্টুডেন্ট, এখানে যদি আমরা আরেকটা লম্ব আঁকি, তাহলে ওয়াই এর বৃদ্ধিটা আমরা কত পাচ্ছি, এখানে এক্স এর বৃদ্ধিটাকে আমরা ডেল্টা এক্স ধরতে পারি মাই স্টুডেন্ট, এবং ওয়াই এর যে বৃদ্ধি সেটাকে আমরা ডেল্টা ওয়াই আমরা লিখতে পারি। ওয়াই এর বৃদ্ধিটা কিরকম, ডেল্টা ওয়াই কোটি দ্বয়ের অন্তর করতে, কোটি আমাদের কত মাই স্টুডেন্ট, ফাংশন অফ এক্স প্লাস এইচ একটা, ফাংশন অফ এক্স একটা, তাহলে ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স। আর এক্স এর বৃদ্ধিটা হচ্ছে এইচ, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ডেল্টা এক্স বা এইচ দ্বারা। ঠিক আছে, এখন ওয়াই এর পরিবর্তনটা কি হলো মাই স্টুডেন্ট, আমরা এখানে একটু লিখি, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক কত, পি হচ্ছে আমাদের এক্স এফ এক্স, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক কত মাই স্টুডেন্ট, ক্ষুদ্রতম বৃদ্ধি সেটা কি এইচ, একটু আমরা বৃদ্ধি করলাম এক্স প্লাস এইচ, তাহলে ফাংশনটাও চেঞ্জ হয়ে যাবে, কোটির মানটা কি হবে, ফাংশন অফ এক্স প্লাস এইচ। দুইটি কাছাকাছি কাছাকাছি বিন্দু, তাহলে ওয়াই এর পরিবর্তন বা কোটির পরিবর্তন কি হচ্ছে, ওয়াই এর পরিবর্তন বলতে কি বোঝাচ্ছি আমরা, বলো, কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, কোটি কোনটা কোনটা মাই স্টুডেন্ট, ফাংশন অফ এক্স প্লাস এইচ থেকে ফাংশন অফ এক্স আমরা কি করব, বিয়োগ করব, তাহলে কোটি দ্বয়ের অন্তর কি হলো, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স। এই ওয়াই এর পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ওয়াই এর পরিবর্তন, ক্ষুদ্রতম পরিবর্তন, ওয়াই এর ক্ষুদ্রতম পরিবর্তন এটা লিখতে পারো, বা ওয়াই এর পরিবর্তন, যা ইচ্ছা, ওয়াই এর ক্ষুদ্রতম পরিবর্তন, যেহেতু এইচ ক্ষুদ্র, কোটিও ক্ষুদ্রতম পরিবর্তন হবে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, ডেল্টা ওয়াই দ্বারা। এবং এক্স এর ক্ষুদ্রতম পরিবর্তন কি মাই স্টুডেন্ট, এক্স এর ক্ষুদ্রতম পরিবর্তন ইজ ইকুয়াল টু ভুজ দ্বয়ের অন্তর। প্রথমটা কি ছিল মাই স্টুডেন্ট, ভুজ এক্স প্লাস এইচ, পরেরটা হচ্ছে এক্স, দুইটা বিয়োগ করে দাও, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, দিস ইজ ইকুয়াল টু এইচ। এক্স এর ক্ষুদ্রতম পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা কি পাই, অতএব ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। মাই স্টুডেন্ট, ডেল্টা এক্স, এই যে এইচ, এইচ ইজ ভেরি স্মল, এইচ ইজ ভেরি স্মল, এইচ বলো বা ডেল্টা এক্স বলো একই কথা, খুবই ক্ষুদ্র। এখন এটা যদি এমন ক্ষুদ্র হয় যে এইচ টেন্স টু জিরো হয়, যে খুব কাছাকাছি বিন্দু, তো যেহেতু তুমি এখানে লিমিট হিসেবে তুমি অন্তরজ ব্যাখ্যা করছো, কাজে তোমাকে লিমিট নিতে হবে। লিমিটটা কি নিতে হবে, যে তোমার যে ক্ষুদ্র এক্সের যে ক্ষুদ্রতম বৃদ্ধিটা ছিল সেটা প্রায় জিরোর কাছাকাছি, অর্থাৎ আমাদের যেটা বানাতে হবে, কিউ বিন্দুটা পি বিন্দুর সাথে প্রায় মিলিত হয়ে যাবে। তো মাই স্টুডেন্ট, একটু খেয়াল করো যে আমাদের যদি এই কিউ বিন্দুটা আস্তে আস্তে প্রায় পি বিন্দুর দিকে চলে আসে, তাহলে কিন্তু পি এবং পি কিউ রেখা যদি আমরা যোগ করি এবং কিউ বিন্দুটাকে যদি আমি আস্তে আস্তে পি বিন্দুর দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা একটা স্পর্শক হয়ে যাবে। কি হয়ে যাবে, টেনজেন্ট বা স্পর্শক। এটাকে কিন্তু আমরা ঢাল বলতেছি, বা ডিওয়াই বাই ডিএক্স, এটা আমরা একটু পরে আমরা এটা আলোচনা করব। তাহলে এই কিউ বিন্দুটাকে যখন আমি পি বিন্দুর দিকে নিয়ে আসছি, তখন আসলে কি হচ্ছে, যে ডেল্টা এক্স টেন্স টু জিরো হচ্ছে, বা এইচ টেন্স টু
টেন্স টু জিরো হচ্ছে, তার মানে কিউ বিন্দু যদি পি বিন্দুর সাথে মিলে যায়, তাহলে তার ডেল্টা এক্স এর মান থাকছে না, জিরোর কাছাকাছি হয়ে যাচ্ছে, এইচ এর মান থাকছে না, জিরোর কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এক্সাক্ট তো কিউ বিন্দুকে পি বিন্দুর উপর মিলিত করা সম্ভব না, সেই জন্যই হচ্ছে এটা টেন্স টু জিরো। সেই জন্য লিমিটের কনসেপ্টটা আমাদের এখানে আসছে। আমাদেরকে এই পি কিউ রেখাটাকে কি বানাতে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার এই স্পর্শক বানাতে হবে, ঠিক আছে। সেই জন্য আমাদের কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, ডেল্টা এক্স টেন্স টু জিরো বানাতে হবে, যেহেতু এটা স্পর্শক ডিওয়াই বাই ডিএক্স, তাই না। তাহলে কিউ বিন্দুটাকে অবশ্যই পি বিন্দুর উপর কনসেপ্ট করতে হবে, এবং সেটা করার জন্য আমাদের কি করতে হবে, কি হবে, ডেল্টা এক্স টেন্স টু জিরো হবে। কাজে আমরা লিমিট নেই, টেকিং লিমিট অন বোথ সাইডস, আমরা লিমিট নিচ্ছি, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, লিমিট এখানে তো আমরা এইচ লিখেছি, এইচ এর বদলে তুমি ডেল্টা এক্স লিখতে পারতে, কোনো সমস্যা ছিল না। কাজে আমরা এখানে যেহেতু এইচ লিখেছি, এইচই আমরা ইউজ করব। যদি ডেল্টা এক্স লিখো তাহলে এখানে ডেল্টা এক্স ইউজ করবে। তাহলে আমরা কি লিখছি বলো, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা তুমি লিখতে পারো, যেহেতু ডেল্টা এক্স এবং এইচ একই কথা, এই যে সেখান থেকে সেই জন্য আমরা এখানে কি লিখেছি বলো, এইচ লিখেছি। উভয় পক্ষে লিমিট নিয়ে, উভয় পক্ষে লিমিট নিয়ে যখন ডেল্টা এক্স বা এইচ টেন্স টু জিরো, মাই স্টুডেন্ট, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, তোমরা এটা জানো, এটা কি হয়ে যাবে, ডেল্টা ডি হয়ে যাবে, ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই কে ডিওয়াই বাই ডিএক্স কে এক্স এর সাপেক্ষে ওয়াই এর বা এফ এক্স এর, ওয়াই এর বা এফ এক্স এর অন্তরজ বলে, যেটা বলেছিলাম কার সাপেক্ষে এবং কার। শুরুতে যে দুইটা জিনিস আমি তোমাদেরকে হাইলাইট করেছিলাম মাই স্টুডেন্ট, যে আমরা যখন এই অন্তরজের কথা বলবো তখন আমাদের দুটো বিষয় আসতে হবে, কার অন্তরজ, ওয়াইয়ের অন্তরজ, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। ওয়াইয়ের অন্তরজ বা এফ এক্স এর, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, তাহলে ওয়াই যে কথা এফ এক্স একই কথা, তাহলে সেটাই আমরা লিখছি এখানে, যে কি, যে ডিওয়াই ডিএক্সটাকে কি বলছি আমরা, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ, ওয়াই এর অন্তরজ। তাহলে দুইটা বিষয়, কার সাপেক্ষে এবং কার, কোন ফাংশনের সেটা। মাই স্টুডেন্ট, এই ডিওয়াই বাই ডিএক্সটাকে বা ডিডিএক্স অফ ওয়াই, আমাদের পড়ার সুবিধার্থে ডিওয়াই বাই ডিএক্স আমরা বলি, কিন্তু এটা আসলে পড়তে হবে ডিডিএক্স অফ ওয়াই। এটাকে কি লেখা হয়, ইহাকে ওয়াই প্রাইম ওয়াই ওয়ান এফ প্রাইম এক্স বা শুধু এফ প্রাইম বা ডিওয়াই বা ডি এফ এক্স বা আমরা বা দিতে পারি, এগুলো সব একই জিনিস মাই ডিয়ার স্টুডেন্ট। বা ডিএক্স, ওয়াই এর বদলে আমরা লিখতে পারি এফ এক্স ইত্যাদি দ্বারাও প্রকাশ করা হয়, ইত্যাদি দ্বারাও প্রকাশ করা হয়। ডিওয়াই ডিএক্স, ওয়াই প্রাইম বা ওয়াই ওয়ান বা এফ প্রাইম এক্স বা এফ প্রাইম বা ডিওয়াই, তাহলে ডি মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট, ডি মানে হচ্ছে ডিএক্স। এটাই হচ্ছে প্রসেস বা অন্তরীকরণ। ডিএক্সটাকে কি বলছি আমরা, অন্তরীকরণ, ঠিক আছে, একটা প্রসেস, একটা সিম্বল। আমি তোমাদের সুবিধাতে আরেকটু আলোচনা করি মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট হিসেবে অন্তরজ কি, পি এবং কিউ দুইটা কাছাকাছি বিন্দু, পি এবং কিউ দুইটা খুব কাছাকাছি বিন্দু, যাদের স্থানাঙ্ক এক্স এফ এক্স এবং এইচ, এক্স এর ক্ষুদ্রতম বৃদ্ধি যদি এক্স প্লাস এইচ হয়, স্বাভাবিকভাবে কোটিটাও চেঞ্জ হবে, কিউ কি হবে, এক্স প্লাস এইচ ফাংশন অফ এক্স প্লাস এইচ।
দুটি খুব কাছাকাছি বিন্দু বা প্রতিবেশী বিন্দু বা নেবারিং পয়েন্টস, টু নেবারিং পয়েন্টস। তাহলে ওয়াই পরিবর্তনকে আমরা যদি ডেল্টা ওয়াই দ্বারা প্রকাশ করি, সেটা কি হচ্ছে, কি চেঞ্জটা হচ্ছে, ফাংশন অফ এক্স প্লাস এইচ থেকে ফাংশন অফ এক্স বিয়োগ করো, তাহলে তো তুমি এই চেঞ্জটা পেয়ে যাচ্ছ। এই যে এই চেঞ্জটা পেয়ে যাচ্ছ, সেটা কি, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স। এটা কি আমরা কি দ্বারা প্রকাশ করছি, ডেল্টা ওয়াই দ্বারা প্রকাশ করছি। সিমিলারলি এখানে দেখো এক্স প্লাস এইচ থেকে তুমি এক্স বিয়োগ করো, তাহলে তুমি কি চেঞ্জটা পাচ্ছ, এক্স এর চেঞ্জটা কি হচ্ছে, এই ডেল্টা এক্স বা এইচ, ডেল্টা এক্স বা এইচ, এই সেই এইচ। তাহলে এক্স এর ক্ষুদ্রতম পরিবর্তন হচ্ছে ভুজদের অন্তর। তাহলে শুরুতে ছিল আমাদের কি, শেষের বিন্দু কিউ বিন্দুটা হচ্ছে এক্স প্লাস এইচ এবং পরেরটা হচ্ছে আমাদের এক্স প্লাস এইচ থেকে এক্স আমরা বিয়োগ করে কি পাচ্ছি, এইচ পাচ্ছি। তাহলে এক্স এর ক্ষুদ্রতম পরিবর্তনকে আমরা ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করছি। দুইটা ভাগ করো, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস ওয়াই মাইনাস ফাংশন অফ এক্স। তুমি ইচ্ছা করে এখানে এইচও লিখতে পারো, ডেল্টা এক্সও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা লিমিট হিসেবে অন্তরাজ আলোচনা করছি, কাজে আমাদের উভয় পক্ষে লিমিট নিতে হবে। সেই লিমিটটা আমরা এখানে যদি ডেল্টা এক্স লিখো কোনো সমস্যা নেই, তখন এখানে ডেল্টা এক্স লিখতে হবে। ডেল্টা এক্স এবং এইচ একই কথা, সেই ক্ষেত্রে আমরা কি লিখেছি বলো, এইচ লিখেছি, সেজন্য আমরা এখানে এইচ লিখেছি। ওকে, তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই দ্বারা প্রকাশ করছি। আর এই জিনিসটাকেই আমরা বলছি কি, এই জিনিসটাকে আমরা কি বলছি, ডিএক্স অফ ওয়াই কে আমরা বলছি এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ। এবং এটা মনে রাখতে হবে, যদি সেটা যদি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হয়। সিমিলারলি যদি এরকম হয় মাই ডিয়ার স্টুডেন্ট, নোট, যদি এরকম হয় এক্স ইজ ইকুয়াল টু এফ ওয়াই হলে আমাদের কি করতে হবে, কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। কার, এক্স এর। দুইটা বিষয়, কার সাপেক্ষে, কার বা কোন ফাংশন, কার সাপেক্ষে কোন ফাংশন, কার সাপেক্ষে মাই ডিয়ার স্টুডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অলওয়েজ হবে, এটা কি হবে, স্বাধীন চলক। কোন ফাংশন, সেটা হচ্ছে অধীন চলক। তো এখানে এটা হচ্ছে এখন স্বাধীন আর এটা হচ্ছে এখন অধীন। যদি এক্স ইজ ইকুয়াল টু এফ ওয়াই হয়, তাহলে আমাদের কি লিখতে হবে, ডিওয়াই অফ এক্স বা ডিএক্স ডিওয়াই। আশা করি এটা বুঝতে পারছো। যদি এরকম হয়, যদি এরকম হয় আলফা ইজ ইকুয়াল টু ফাংশন অফ বিটা, তখন আমাদের লিখতে হবে ডি আলফা ডি বিটা। স্বাধীন চলক নিচে হবে, অধীন চলক উপরে হবে, মনে রাখার জন্য, যাতে তোমাদের সমস্যা না হয় মাই স্টুডেন্ট। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা কি বলছি বলো, অন্তরজ বলছি বা ডিডিএক্স অফ ওয়াই। কাজেই আমরা লিখতে পারি কাজেই ডিওয়াই ডিএক্স বলতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বুঝায়, যেটাকে আমরা বলেছিলাম এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। অন্তরজ কাকে বলে মাই ডিয়ার স্টুডেন্ট, অন্তরজ কাকে বলে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এবং আরো উপরে আলোচনা করেছিলাম কি মাই ডিয়ার স্টুডেন্ট, কার সাপেক্ষে, যে অন্তরজ হলো, যদি আমরা এখানে এক্সাম্পল দিয়েছি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হয়, এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে ওয়াই এর অন্তরজ বলা হবে। সেটাই আমরা আবার বারবার রিপিট করছি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বলতে আমরা কি বুঝবো মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, যাকে আমরা কি বলি, যাকে আমরা অন্তরজ বলি, অন্তরজ বা ডেরিভেটিভ। আমরা ডিফারেন্সিয়েশন কথাটা বলবো না, ডিফারেন্সিয়েশন হচ্ছে প্রসেসটাকে বলা হয়, যার মাধ্যমে আমরা ফাংশনটাকে প্রসেস করে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে অন্তরজ, আর প্রসেসটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। আচ্ছা, এই ডিওয়াই ডিএক্স কে
y is equal to fx বক্ররেখার এই dy বাই dx কে y is equal to fx বক্ররেখার p xy বিন্দুতে স্পর্শকের ঢাল বলে। এই dy বাই dx কে y is equal to fx বক্ররেখার pxy বিন্দুতে স্পর্শকের ঢাল বলে। ছবিটা কি এঁকেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট? এটা ছিল আমাদের x অক্ষ, এটা ছিল আমাদের y অক্ষ, দুইটা কাছাকাছি বিন্দু ছিল, সেটা কি p একটা q একটা। পরবর্তীতে আমরা কি করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, কিভাবে এটা ঢাল হবে, q বিন্দুটাকে যদি আমরা ধীরে ধীরে এই p বিন্দুর উপর নিয়ে আসি, p বিন্দুর উপর পয়েন্ট সেট করি, তাহলে এই pq রেখাটাই কি হয়ে যাবে, pq রেখাটাই, আমার ছবিটা ভালো হয়নি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটু সুন্দর করে রাখি। এটা যদি p বিন্দু হয়, এটা যদি q বিন্দু হয়, এটা তো একটা রেখা হলো। এই q বিন্দু যদি আস্তে আস্তে p বিন্দুর উপর আমরা পয়েন্ট সেট করি, তাহলে দেখো এই যে এটি স্পর্শক হয়ে গেল। স্পর্শক সবসময় বক্ররেখাকে একটা বিন্দুতে টাচ করবে, কোন একটা নির্দিষ্ট বিন্দুতে। একটা বক্ররেখার অসংখ্য স্পর্শক থাকতে পারে, কিন্তু একটি স্পর্শকের একটি স্পর্শ বিন্দু থাকবে। তাহলে এটা হচ্ছে y is equal to fx বক্ররেখা x y। তাহলে লিমিট হিসেবে অন্তরজের সাথে কিন্তু y is equal to fx বক্ররেখার স্পর্শকের একটা রিলেশন আছে মাই ডিয়ার স্টুডেন্ট। এই দেখো pq রেখাটাই কিন্তু পরবর্তীতে কি হয়ে যাচ্ছে বলো, স্পর্শক। এটা হচ্ছে স্পর্শক, আর স্পর্শক x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে তো ওই সরলরেখার ঢাল বলা হয় মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে স্পর্শক হচ্ছে কি, স্পর্শকটা হচ্ছে y is equal to fx বক্ররেখার p বিন্দুতে dy বাই dx এর মান। স্পর্শকের ঢাল বলতে কি বোঝাচ্ছে বলো, p বিন্দুতে dy ডিভাইডেড বাই dx এর মান। ঠিক আছে, কিভাবে আমরা এই q বিন্দুটাকে p বিন্দুর দিকে নিয়ে আসতে পারি, তো সেটা আমরা একটু আলোচনা করতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের সুবিধার্থে আমি একটু একটা নোট লিখো, পরে আমি তোমাদের একটা অ্যানিমেশন দেখাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা একটু লিখতে পারো, হাইলাইট করতে পারো। ঢালের মাধ্যমে, ঢাল মানে হচ্ছে স্লোপ, ঢালের মাধ্যমে অন্তরজের বর্ণনা বা dy dx এর জ্যামিতিক ব্যাখ্যা। জ্যামিতিক ব্যাখ্যা মাই ডিয়ার স্টুডেন্ট, উপরে কি লিখেছিলাম আমরা, y is equal to fx, y is equal to fx বক্ররেখার pxy বিন্দুতে অন্তরজ dy বাই dx বা f'(x) দ্বারা কি বোঝায় বলো, স্পর্শকের ঢাল বুঝায়, যা কি নির্দেশ করে, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার নির্দেশ করে। তাহলে এটাকে আমরা লিমিটের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ইহাকে লিমিটের সাহায্যে ব্যাখ্যা করা যায়। আমি এখন তোমাদের একটা চিত্র দেখাবো মাই ডিয়ার স্টুডেন্ট। আমি কি বলছি আবার একটু হাইলাইট করি। y is equal to fx বক্ররেখার pxy বিন্দুতে অন্তরজ dy dx বা f'(x) দ্বারা স্পর্শকের ঢাল বোঝায়। ছবি আমরা এঁকেছি, বলো y is equal to fx বক্ররেখা কোনটা, y is equal to fx বক্ররেখার, এটা যদি আমাদের p বিন্দু হয় মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল, এটা হচ্ছে আমাদের p বিন্দু, এটা হচ্ছে আমাদের q বিন্দু, এটা হচ্ছে আমাদের
কিউ বিন্দু যোগ করে আমরা এক্স অক্ষ পর্যন্ত যোগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের স্পর্শক। আবারও বলছি, এটা হচ্ছে আমাদের স্পর্শক। তাহলে এখানে খেয়াল করো, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখা হচ্ছে আমাদের এটা, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখা, পি এক্স ওয়াই বিন্দু হচ্ছে এটা, পি এক্স ওয়াই বা পি এক্স ওয়াই মানে কি এফ এক্স, একই জিনিস। বিন্দুতে ডি ওয়াই ডিএক্স দ্বারা কি বোঝাচ্ছি আমরা? স্পর্শকের ঢাল। এই যে এখানে যেটা পাচ্ছি সেটা তো আসলে একটা স্পর্শক। এই স্পর্শকের ঢাল হচ্ছে আমাদের, এই স্পর্শকের ঢাল হচ্ছে আমাদের কি বলো? ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, যা পরিবর্তনের হার নির্দেশ করে। তাহলে যে জিনিসটা আগে বলেছিলাম যে কিউ বিন্দু পি কিউ রেখাটা স্পর্শক হয়ে যাচ্ছে, তার মানে কি? চিত্রে যদি কিউ টেন্স টু পি হয়, মানে কিউ বিন্দু যদি পি বিন্দুর দিকে আমরা নিয়ে আসি, তখন কি কি জিনিস ঘটে? তখন কি হয়? ডেল্টা এক্স টেন্স টু জিরো হতে পারে বা এইচ টেন্স টু জিরো হতে পারে। সেক্ষেত্রে কি হয় বলো মাই স্টুডেন্ট? সেক্ষেত্রে এই যে পি কিউ রেখাটা দেখতে পাচ্ছ, পি কিউ রেখা, সেক্ষেত্রে পি কিউ রেখা কি হয়ে যাচ্ছে? পি কিউ রেখাটা এই স্পর্শক হয়ে যাচ্ছে কার? ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। সেক্ষেত্রে পি কিউ রেখা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স রেখার পি বিন্দুতে স্পর্শক হয়। আবারও বলছি, যদি কিউ বিন্দুটাকে আমরা পি বিন্দুতে নিয়ে আসি, সেক্ষেত্রে কি হচ্ছে? পি কিউ রেখা কিউ বিন্দুটাকে যদি আমরা পি বিন্দুতে নিয়ে আসি, সেক্ষেত্রে কি হচ্ছে? ডেল্টা এক্স টেন্স টু জিরো হচ্ছে বা এক্স টেন্স টু জিরো হচ্ছে। সেক্ষেত্রে এই এই পি কিউ রেখাটা কি হয়ে যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? এই স্পর্শক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে পি কিউ রেখা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স রেখার পি বিন্দুতে স্পর্শক হয়ে যাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমরা এটা এখন চিত্রের সাহায্যে আমরা একটু ব্যাখ্যা করতে চাই। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই চিত্রটি একটু খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো আমরা একটা অ্যানিমেশন আমরা লক্ষ্য করি। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখি যে কিউ বিন্দুটা যদি পি বিন্দুর কাছাকাছি আসে বা সমাপতিত হয়, তাহলে আসলে পি কিউ রেখাটা কিভাবে ট্যানজেন্টে পরিণত হয় এবং সেটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার স্পর্শকের ঢাল হয়, সেটা আমরা চলো একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখে নিই। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা নিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখা, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার উপরে দুইটি বিন্দু, আমি ছবিটা সরিয়ে দিই বুঝতে সুবিধা হবে। ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার উপরে দুইটি বিন্দু, এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স একটি বক্ররেখা। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে দেখতে পাচ্ছ এই, এবং পি এক্স ওয়াই কিউ এক্স প্লাস এইচ ফাংশন অফ এক্স প্লাস এইচ দুইটি কাছাকাছি বিন্দু, কনজিকিউটিভ পয়েন্টস মানে দুইটি কাছাকাছি বিন্দু আমরা নিলাম। খেয়াল করো, এবং পি কিউ রেখা আমরা যোগ করে এমন ভাবে যোগ করলাম যেটা এক্স অক্ষের সাথে কিউ আর এক্স থিটা কোণ উৎপন্ন করে। পি কিউ লাইন মেক্স অ্যাঙ্গেল থিটা উইথ এক্স এক্সিস। পিএল লম্ব আঁকলাম ও এক্স এর উপরে, এখানে খেয়াল করো পিএল এক্স অক্ষের উপর লম্ব এবং কিউ এম এক্স অক্ষের উপরে লম্ব, এবং পিএন কিউ এম এর উপরে লম্ব, পিএন লম্ব কিউ এম। আচ্ছা,
এরপরে দেখো এখানকার যে থিটা কোণ, এখানকার যে থিটা কোণ যেটা সেম, সেজন্য আমরা লিখতে পারি কিউ আর এম ইজ ইকুয়াল টু কিউ পি এন ইজ ইকুয়াল টু থিটা। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? এরপরে এরপরে খেয়াল করো যে ও এল, ও এল হচ্ছে আমাদের এক্স এবং পি এল, পি এল এ পর্যন্ত হচ্ছে আমাদের ওয়াই, আর এ পর্যন্ত হচ্ছে আমাদের এক্স, এবং এল এমটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স বা এইচ, ডেল্টা এক্স বা এইচ, এল এম ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স, এবং এল এম, এল এম ইজ ইকুয়াল টু পি এন ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স, দুটা সমান্তরাল সেম। এল এম ইজ ইকুয়াল টু পি এন ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স। আচ্ছা, এরপরে তাহলে আমরা কি পাচ্ছি বলো? ও এম সমান সমান পাচ্ছি এক্স প্লাস এইচ, ও এম হচ্ছে আমাদের এক্স প্লাস এইচ, এটা যদি আমাদের এইচ হয়, এবং কিউ এমটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স প্লাস এইচ, এটা হচ্ছে কিউ বিন্দুর ভুজ, আর এটা হচ্ছে কিউ বিন্দুর কোটি। হ্যাঁ, এই যে এক্স প্লাস এইচ হচ্ছে ভুজ, আর এটা হচ্ছে আমাদের কোটি, সেটা আমরা দেখাচ্ছি। এরপরে মাই স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে ডেল্টা ওয়াই, ওয়াই এর পরিবর্তন, যেটা আমি যে দেখিয়েছি একটু আগে। এই এটা হচ্ছে তোমার ফাংশন অফ এক্স প্লাস এইচ, আর পি বিন্দু থেকে এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স। তাহলে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স। এটা থেকে এটা বাদ দাও, তাহলে তুমি কি পাচ্ছ? ডেল্টা ওয়াই পাচ্ছ। ওকে, তাহলে কিউ এন ইজ ইকুয়াল টু, এখানে দেখো যে হিসাবটা দেখানো হয়েছে, কিউ এন ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই। এটা হচ্ছে ওয়াই এর ক্ষুদ্রতম পরিবর্তন, ওয়াই এর ক্ষুদ্রতম পরিবর্তন, আর এতটুকু হচ্ছে, এটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে ওয়াই এর ডেল্টা ওয়াই, ওয়াই এর পরিবর্তন, আর এটা হচ্ছে এক্স এর ক্ষুদ্রতম পরিবর্তন। ওকে, এখন খেয়াল করো মাই স্টুডেন্ট, কি আঁকলাম? পিটি টেনজেন্ট, পি বিন্দুতে আমি স্পর্শক আঁকলাম, পি বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার আমরা কি আঁকলাম? একটা টেনজেন্ট আঁকলাম, যেটা এক্স অক্ষের সাথে সাই, সাই কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কয়টি রেখা হলো মাই স্টুডেন্ট? একটা হচ্ছে পি কিউ রেখা, পি কিউ বা আর কিউ রেখা একই হচ্ছে আর কিউ রেখা, আর একটা হচ্ছে পি বিন্দুতে, পি বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার স্পর্শক কোণটা বলো? টিপি, এই যে লাইনটা, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার পি বিন্দুতে স্পর্শক। আমাদের যেটা দেখাইতে হবে, আমরা যেটা দেখাবো মাই স্টুডেন্ট, কিউ বিন্দুটা এই এই বক্ররেখার উপর চলতে চলতে যদি পি বিন্দুর উপর কোইনসাইড করে, তাহলে আর কিউ রেখাটাও কি হয়ে যাবে? টিপি রেখার উপর সমপতিত হবে, কোইনসাইড করবে। এই আর কিউ রেখাটা কি করবে মাই স্টুডেন্ট? এটা টিপি রেখার উপরে কোইনসাইড করবে, একই হয়ে যাবে। কখন? যদি কিউ বিন্দুটা আস্তে আস্তে পি বিন্দুর দিকে আসে, তখন ডেল্টা এক্স বা এইচ কি হবে বলতো? ডেল্টা এক্স বা এইচ টেন্ডস টু 0 হয়ে যাবে, তাই না? এবং থিটা কোণ এবং সাই কোণ সেম হয়ে যাবে। কি কি হবে মাই স্টুডেন্ট? কি কি ঘটনা ঘটতে পারে যদি কিউ টেন্ডস টু পি হয়? তখন ডেল্টা এক্স বা এইচ টেন্ডস টু 0 হবে, থিটা টেন্ডস টু সাই হবে। কেন? কারণ তখন আর কিউ রেখাটাও কি হয়ে যাবে? টিপি রেখা, অর্থাৎ আর কিউ রেখাটি স্পর্শক হয়ে যাবে, যেটা আমরা ব্যাখ্যা করছি যে আমাদের স্পর্শক বানাতে হবে যে ডি ওয়াই
ডিএক্স স্পর্শকের ঢাল আমাদের ডিওয়াই ডিএক্স বানাতে হবে, যে ডিওয়াই ডিএক্স আমাদের কি মিন করবে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স রেখার স্পর্শকের ঢাল নির্দেশ করবে হচ্ছে ডিওয়াই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই। তাহলে এখানে আমরা কি করলাম, পিটি টেনজেন্ট রাখলাম। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল চিত্র মাই স্টুডেন্ট। এখন খেয়াল করো, এই যে এখানে বিভিন্ন ওয়েল কত, এলপি কত, এগুলো দেখানো হয়েছে, এগুলো আমরা একটা একটা করে দেখিয়েছি আগে মাই স্টুডেন্ট, যে ওয়েল ইজ ইকুয়াল টু এক্স, ও এল ইজ ইকুয়াল টু এক্স, এলপি এলপি ইজ ইকুয়াল টু এফ এক্স, তারপরে এল এম ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স, এন কিউ হচ্ছে ডেল্টা ওয়াই, এগুলো দেখানো হয়েছে। ও এম হচ্ছে এক্স প্লাস এইচ, এটাকে এক্স প্লাস এইচও লেখা যায়, ও এম এক্স আর এটা হচ্ছে এইচ, তাহলে ও এম হচ্ছে এক্স প্লাস এইচ। কিউ এম হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ, ফাংশন অফ এক্স প্লাস এইচ। এল এম ইজ ইকুয়াল টু পি এন ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স, এল এম যে কথা, পি এন একই কথা, এটা এইচ, এবং পি এল ইজ ইকুয়াল টু এন এম, সেম জিনিস, এটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে মাই স্টুডেন্ট। এতটুকু এই এফ এক্স কোটি সেটা এখানে দেখানো হয়েছে, এখানে কিউ বিন্দুর কোটি ফাংশন অফ এক্স প্লাস এইচ, এটা এখানে দেখানো হয়েছে। তাহলে ডেল্টা ওয়াই চেঞ্জটা কি হচ্ছে মাই স্টুডেন্ট, এই যে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, এই জিনিসটাই। তিনটা জিনিস একটু খেয়াল করো, এন কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই, কিউ এম ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস এইচ, এবং পি এল ইজ ইকুয়াল টু এফ এক্স। ওকে, তাহলে এখন আমরা দেখব, সব আমি ক্যান্সেল করে দিলাম মাই স্টুডেন্ট। আমার যে এখন টার্গেট, যে কিউ বিন্দুটা যদি পি বিন্দুর দিকে আসে তখন কি কি পরিবর্তন হয়। যদি কিউ বিন্দু পি বিন্দুর দিকে আসে তাহলে আর কিউ লাইনটা দিকে তাকাও, আর কিউ লাইন টিপি লাইন, আমি কতটা লাইনই বলতেছি, লাইন রেখা, আর কিউ লাইনটা টিপির সাথে কি হয়ে যাবে, এই আর কিউ লাইনটা টিপি স্পর্শকের সাথে কোইনসাইড করবে, আর কিউ লাইন টিপি ট্যানজেন্ট হয়ে যাবে। ডেল্টা এক্স বা এইচ টেন্স টু কি হবে, যে এখানে যে তোমার ডেল্টা এক্স ছিল বা এইচ ছিল সেটা টেন্স টু 0 হবে, এবং থিটা কোণ সাই কোণ হয়ে যাবে, যেহেতু আর কিউ রেখাটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, তাহলে একটা রেখাই তো হয়ে যাচ্ছে, তাহলে থিটা টেন্স টু সাই হয়ে যাবে। এখন খেয়াল করো, ইফ থিটা টেন্স টু কিউ টেন্স টু পি, দেন পি কিউ লাইন, যেটা আমাদের খেয়াল করতে হবে, এটা একটু খেয়াল করতে হবে, যে যদি কিউ টেন্স টু পি হয়, যদি এটা আস্তে 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 এই রেখার উপর চলে আসে পি বিন্দুতে দিকে, তাহলে পি বিন্দুতে আমরা যে স্পর্শকটা ড্র করছি, এই স্পর্শকের ঢালই হচ্ছে y is equal to fx বক্ররেখার ঢাল। If q tends to p, then pq line will be the tangent tp, tangent tp. Then pq line কি হয়ে যাচ্ছে my dear student, tp tangent হবে at p, মানে p বিন্দুতে y is equal to fx বক্ররেখার স্পর্শক হবে, যেটাকে আমরা dy dx দ্বারা প্রকাশ করছি। নাও আমি আবার ক্লিয়ার করলাম my dear student। এখন আমরা দেখব, লুক হোয়াট উইল বি হ্যাপেন ইফ কিউ টেন্স টু পি। যদি কিউ টেন্স টু পি হয় তাহলে কি কি ঘটনা ঘটছে, চলো সেটা আমরা একটু দেখে নিই, খুব মনোযোগ সহকারে দেখো মাই স্টুডেন্ট, খেয়াল করো। কিউ আস্তে আস্তে পি এর দিকে অগ্রসর হচ্ছে, এই যে অগ্রসর হচ্ছে দেখো, এবং পি কিউ লাইনটা আস্তে আস্তে কিভাবে স্পর্শক হয়ে যাচ্ছে, আরো কাছাকাছি যাচ্ছে, আরো কাছাকাছি যাচ্ছে, এবং কিউ বিন্দু পি বিন্দুর সাথে কোইনসাইড হয়ে গিয়েছে, এবং এই যে আর কিউ লাইনটা ছিল সেটা এখন স্পর্শক হয়ে গিয়েছে। তাহলে কিউ টেন্স টু পি হলে থিটা টেন্স টু সাই হয়ে গিয়েছে, এবং আর কিউ রেখা টি কিউ স্পর্শক হয়ে গিয়েছে, আর টেন্স টু টি হয়ে গিয়েছে মাই স্টুডেন্ট। তাহলে খেয়াল করো, কিউ বিন্দু আস্তে আস্তে পি বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে, এবং আর কিউ লাইনটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, ডেল্টা এক্স বা এইচ টেন্স টু তো থাকবেই না,
যেহেতু কিউ বিন্দুটা আমি পি বিন্দুর দিকে সরিয়ে আনছি এবং থিটা কোণ সাই কোণ এটা তো একই হয়ে যাবে। সো ইফ কিউ টেন্ডস টু পি, পি কিউ রেখা ট্যানজেন্ট হবে কার? পি কিউ রেখাটা কি হয়ে যাবে? পি কিউ যে লাইনটা ছিল আমাদের, এই যে পি কিউ লাইনটা ছিল, এটা ট্যানজেন্ট হয়ে যাবে কার? ট্যানজেন্ট একটা বক্ররেখার হবে, তাই না? বা ট্যানজেন্ট বা স্পর্শক। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। স্পর্শক হয়ে যাবে কার? y is equal to fx বক্ররেখার কোন বিন্দুতে? এই পি বিন্দুতে, যেটাকে আমরা স্পর্শকের ঢাল বলছি। ঠিক আছে, dy বাই dx। তো মাই স্টুডেন্ট, এ হচ্ছে বিষয়। আমি টোটাল জিনিসটা আবার আরেকটু দেখাই মাই স্টুডেন্ট কিভাবে কি হচ্ছে। দেখো, আবার একটু দেখো, কিউ পি এর দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এবং এখানে যে ডেল্টা এক্সটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে শূন্যের দিকে যাচ্ছে। হ্যাঁ, একেবারে আস্তে আস্তে যত মানই হোক সেটা একেবারে কি হবে? একেবারে জিরোর দিকে যাবে, এবং এখানে এসে কিন্তু ডেল্টা এক্স আর থাকবেই না। ঠিক আছে, তো এ হচ্ছে বিষয় মাই ডিয়ার স্টুডেন্ট। তো আমরা দেখলাম যে পি কিউ রেখা যদি পি বিন্দুর দিকে আসে তাহলে কিভাবে পি কিউ রেখাটা ওই y is equal to fx বক্ররেখার স্পর্শক হয়ে যাচ্ছে, যেটাকে আমরা যে স্পর্শকের ঢাল যদি আমরা বের করি যে কোনো বিন্দুতে, সেটি হচ্ছে আমাদের কি বলো? dy বাই dx। তার মানে আমরা যখন মূল নিয়মে অন্তরজ করব সেটার সাথে কিন্তু স্পর্শকের ঢালের একটা এই রিলেশন আছে, তাই না? সেই রিলেশনটা আমি তোমাদেরকে দেখালাম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যেটা তাহলে মূল নিয়মে কি পেলাম, বা লিমিট হিসেবে অন্তরজ আমরা ফাইনালি কি পেলাম মাই ডিয়ার স্টুডেন্ট, একটু দেখে আসুন। তাহলে একটু খেয়াল করো, যেটা আমরা পেয়েছিলাম, যে রেজাল্ট আমরা পেয়েছিলাম, যে এই যে dy dx is equal to this। এটা আমি একটু লিখতে চাই, এই জিনিসটা আমি আবার একটু লিখতে চাই, একটু নোট আকারে লিখো মাই স্টুডেন্ট। নোট কি ছিল বলো? dy dx বা ddx of y is equal to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। এটাকেই কি লেখা যায়? বা এটাকে লেখা যায় f prime x। তোমরা জানো যে dy by dx বা ddx of y কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, বা কি কি দ্বারা প্রকাশ করতে পারি? এই যে দেখো, এই জিনিসটা y prime y1 f prime x বা সিম্পলি f prime, আরো জিনিস অন্যান্য জিনিস দ্বারা প্রকাশ করা যায়। আমরা সর্বাধিক ইউজ করব dy dx y prime f prime, শুধু f prime, অথবা এই যে এটা, এই কয়টা জিনিস দ্বারা আমরা আসলে প্রকাশ করব, এটা 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 এবং এটা। তাহলে f prime x লেখা যায়। আচ্ছা, f prime x is equal to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h। My স্টুডেন্ট, এখন যদি আমরা বলি, অতএব x এর জায়গায় যদি আমি a বসিয়ে দিই তাহলে কি হয়? x এর জায়গায় যদি আমরা a বসিয়ে দিই বা যে কোনো বিন্দুতে, লেখো এখন 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 x is equal to a বিন্দুতে কি হয়? f prime a is equal to limit h tends to 0, x এর জায়গায় a বসাচ্ছি, x এর জায়গায় a বসাচ্ছি, তাহলে ফাংশন অফ a plus h ফাংশন অফ a ডিভাইডেড বাই h। ইহাকে ইহাকে x is equal to a বিন্দুতে ফাংশন অফ x এর অন্তরজ বলে।
এটা আমাদের আপাতত শেখা লাগবে না, যদি প্রয়োজন হয় সেটা আমরা দেখাবো। তাহলে আমাদের মেইন সূত্র কি? 9.2 এর জন্য সূত্র, 9.2 এর জন্য সূত্র, যার নাম আমি কি দিচ্ছি, লিমিট হিসাবে অন্তরজ বা মূল নিয়মে অন্তরজ। ডেরিভেটিভ অ্যাজ এ লিমিট অথবা ডেরিভেটিভ বাই ফার্স্ট প্রিন্সিপাল কি হচ্ছে, dy dx বা ddx of y is equal to লিমিট h tends to 0। আমাদের এতটুকু জানা থাকলেই হবে, ব্যাখ্যা আমি দিলাম। সেটা যদি এটা কিভাবে আসছে সেটা প্রমাণ আমরা দিয়েছি, তুমি এটা ভালো মতো দেখে নিতে পারো। অ্যাটলিস্ট তোমাকে এটা মনে রাখতে হবে, ddx y মানে কি, y মানে হচ্ছে fx, y মানে হচ্ছে fx, লিমিট h tends to 0 function of x plus h minus function of x divided by h। কার ডেরিভেটিভ মাই স্টুডেন্ট? খেয়াল করো, আবার আমি সেই শেষে এটা দিয়ে শেষ করছি। কার ডেরিভেটিভ কার সাপেক্ষে, কার ডেরিভেটিভ কার সাপেক্ষে, y বা fx এর, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে fx কি কি হতে পারে মাই স্টুডেন্ট? fx কি কি হতে পারে, এই যে বা y কি কি হতে পারে, এখানে y is equal to fx কি কি হতে পারে, কি কি হতে পারে, অর্থাৎ কোন কোন ফাংশনের, এটা তো কার ডেরিভেটিভ, অর্থাৎ কোন কোন ফাংশনের আমরা ডেরিভেটিভ করব, অর্থাৎ কোন কোন ফাংশনের ডেরিভেটিভ আমরা করব বা অন্তরজ করব, কোন কোন ফাংশনের অন্তরজ করব, সবকটা এক্স এর সাপেক্ষে। এখন কথা হচ্ছে কার কার ডেরিভেটিভ আমরা করব, একটা নিশ্চয়ই না y ইকুয়াল টু fx, তো এক এক সময় এক একটা হবে, এবং সেখানে আমরা এখানে কি করব, মান বসিয়ে দিব। fx টা হচ্ছে তাহলে কার ডেরিভেটিভ হচ্ছে fx, আর এটা হচ্ছে কার সাপেক্ষে। দুইটা জিনিস খেয়াল করবে, কার সাপেক্ষে ddx, কার ডেরিভেটিভ সেটা হচ্ছে fx। আমরা চারটি স্টেপে fx বের করতে চাই, কোন কোন ফাংশনের অন্তরজ করব মাই স্টুডেন্ট, সেটা আমরা চারটি স্টেপে মূল নিয়মে অন্তরজ করব আমরা, বা লিমিট হিসাবে অন্তরজ করব, মূল নিয়মে বা লিমিট হিসেবে অন্তরজ করব। এগুলি ভবিষ্যতে, এগুলোই কি হবে মাই স্টুডেন্ট, এগুলোই আমরা ইন ফিউচার সূত্র হিসাবে ইউজ করব, এগুলো সূত্র হিসাবে ইউজ হবে ইনশাআল্লাহ। চারটে স্টেপ কি কি মাই স্টুডেন্ট? 4 স্টেপ। চারটে স্টেপ কি কি? স্টেপ 1 এ আমরা কি করব, স্টেপ 1 এ y is equal to fx কি কি থাকতে পারে মাই স্টুডেন্ট? x টু দি পাওয়ার n থাকতে পারে, e টু দি পাওয়ার mx থাকতে পারে, a টু দি পাওয়ার x থাকতে পারে, log a ভিত্তিক x থাকতে পারে, শুধু ln x থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে। 6টা স্টেপ 1 এ শিখবো আমরা, কয়টা মাই স্টুডেন্ট? 6টা। এবং এগুলো দিয়ে যে সূত্র, মূল নিয়মের সাহায্যে অবশ্যই, এগুলো দিয়ে যে সূত্রগুলো আমরা এস্টাবলিশ করব, যে রেজাল্ট আমরা পাবো সেটা আমরা সূত্র হিসাবে ভবিষ্যতে আমরা ইউজ করব। কয়টা আসছে এখানে বলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। স্টেপ 1 এ আমরা 6টা শিখবো। স্টেপ 2 তে শিখবো ত্রিকোণমিতিক ফাংশন,
ত্রিকোণমিতিক ফাংশন, 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেটা কি কি আমরা একটু বড় করে শিখব। sin ax, sin 2x, sin 3x একই জিনিস, cos ax এরকম 6টা, tan ax, cot ax বা mx ও থাকতে পারে, sec mx, cosec ax ইত্যাদি। এটা হচ্ছে আমাদের বেস। এই এর জায়গায় 2 3 4, m এর জায়গায় 2 3 4 হাফ ইত্যাদি থাকতে পারে, সেটা পরের বিষয়, সেটা আমরা পরে দেখব। তাহলে স্টেপ 2 হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। স্টেপ 3 তে হচ্ছে, এগুলো আমরা সবই শিখবো মাই স্টুডেন্ট, আমি দুই একটা করে দেবো, তোমরা বাকিগুলো বাসায় করবে। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন সম্বন্ধে তোমরা সেকেন্ড ইয়ার ক্লাসে তোমরা সব পাবে মাই স্টুডেন্ট। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে কি কি থাকবে? সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স ইত্যাদি, এরকম 6টা থাকবে। এটা আমরা শিখবো স্টেপ 3 তে। এবং স্টেপ 4 এ এসে যদি ইউ ইজ ইকুয়াল টু একটা এক্স এর ফাংশন হয় এবং ভি যদি অপর একটা এক্স এর ফাংশন হয়, তাহলে আমরা শিখব ddx অফ ইউ ইন্টু ভি, ddx অফ ইউ ভাগ ভি, ddx অফ ইউ টু দি পাওয়ার ভি। মাই স্টুডেন্ট, আমরা এই 4টা স্টেপে এই মূল নিয়মের সূত্রগুলো আমরা শিখবো। মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করে আমরা যে রেজাল্টটা পাবো, এটাই আমাদের ভবিষ্যতে আমাদের সূত্র হিসেবে মনে রাখতে হবে। মাই স্টুডেন্ট, মনে রাখবে একটা সূত্র দিয়ে কিন্তু অনেকগুলো বানানো যায়, 10টা 15টা 20টা, তুমি যতগুলো ইচ্ছা তত বানাতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এম এর জায়গায় যদি আমি 2 বসাই, 3 বসাই, হাফ বসাই, তাহলে কিন্তু অনেক সূত্র হয়ে যাবে। কাজে সেগুলো কিন্তু মুখস্থ করে পারা যাবে না, আমাদের একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। মাই স্টুডেন্ট, এই 4টা স্টেপে আমরা সূত্রগুলো মূল নিয়মে যে রেজাল্টগুলো বের করব, এগুলি আমাদের ভবিষ্যতে সূত্র হিসেবে মনে রাখতে হবে। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই মূল নিয়মের সূত্রগুলো আমরা প্রমাণ করব, বা আমরা কি আসে রেজাল্টগুলো সেগুলো আমরা দেখব। মাই স্টুডেন্ট, তোমাদের যে আজকে লিমিট হিসেবে অন্তরজ, প্রথমে আমরা আলোচনা করেছি যে অন্তরজ কি, এবং তার সাথে পরে আমরা লিমিট হিসেবে অন্তরজ কথাটা দিয়ে আমরা ডিওয়াই ডিএক্স যেগুলো লিমিট এক্সটেন্স এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। এবং যখন পি এবং কিউ কোন একটা বক্ররেখার উপর দুইটা বিন্দু হয় এবং কিউ বিন্দু যদি পি বিন্দুর দিকে আসে, তাহলে কি কি ঘটনা ঘটে, যেমন ডেল্টা এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, তারপরে পি কিউ রেখাটা ওই ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার পি বিন্দুতে স্পর্শক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। অ্যাটলিস্ট সূত্রটা তো মনে রাখতে হবে, তাই না? যে ডিওয়াই ডিএক্স দিয়ে আমরা যে সূত্রটা দিয়েছি, আমরা এস্টাবলিশ করেছি, সেটা আমরা অবশ্যই মনে রাখবো। এবং এই সূত্র অ্যাপ্লাই করে আগামী ক্লাসে আমরা 4টা স্টেপে আমরা এগুলো দিয়ে কি কি আসে, কি কি ফর্মুলা আমরা ইউজ করতে পারবো ভবিষ্যতে, সেগুলি আমরা এস্টাবলিশ করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।